পায়ের ঘুঙুর বাজিয়ে হাতে তাল দিলেন। অমনি নেপথ্যে এক সুরেলা হারমোনিয়াম দ্রুত লয়ে বেজে উঠল। সেই সুরে সুর মিলিয়ে ওস্তাদি গানের সঙ্গে জ্বলতে উঠল তবলার লহরা। তারপর ত্রিতাল ঠেকার তালে তালে শুরু হলো নাচের ঘূর্ণি। আমরা বিস্মিত, বিমূঢ়, স্তব্ধ। হঠাৎ নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। শীতের মরশুম মানেই বাঙালির কাছে নলেন গুড়, চড়ুই ভাতি আর বেড়াতে যাওয়া। এই তিন জিনিসের চেয়ে বেশি উৎসাহের হয়তো আর কিছু নেই। বন্ধুদের সাথে বেড়াতে বা পিকনিকে যাওয়া আনন্দের তো বটেই, কিন্তু তাতে যদি একটু রোমাঞ্চের ছোঁয়া লাগে তাতে দোষ কিসের? রোমাঞ্চের নেশায় সিন্ধু পাড়ি দেওয়া যায়, আবার বিস্তৃত সুদূর সাহারা মরুভূমিও পার করে দেওয়া যায় অনায়াসে। তবে এই রোমাঞ্চের নেশা কখনো কখনো মানুষকে সাহসী নয়, বরং অস্বাভাবিক রকমের বেপরোয়া করে তোলে। তখন সাধারণ মানুষ বুঝজ্ঞান ত্যাগ করে হয়ে ওঠে চূড়ান্ত রকমের গোঁয়ার, আর ঠিক তখন নেমে আসে চরম বিপর্যয়। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা কি ভয়ঙ্কর রাত। গল্পটি আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড দ্বারা সম্পাদিত 50টি ভূতের গল্প এই বইটি থেকে সংগৃহীত। গল্পের সূত্রধার প্রশান্ত এবং মালিবুড়োর চরিত্রে আমি অরিজিৎ, গল্প পাঠে কৌশিক জানা, বিমানের চরিত্রে সৌম্যদীপ বনু, সাথীদির চরিত্রে পূজা রায়চৌধুরী, অরুণ কুমার শুভদীপ বনু, কেলেমানিকের চরিত্রে সাগ্নিক মাল এবং মাঝি জিৎ ঘোষ। পরিচালনা ও পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনা, শব্দগ্রহণ এবং প্রযোজনায় টিম কাহিনী বাহিনী। শুরু হচ্ছে আজকের ভয়ের গল্প, কি ভয়ঙ্কর রাত। (1950 সালের কথা। আমরা 3 বন্ধুতে জুনপুট বেড়াতে গেছি। তখন এখনকার মতন এমন যাতায়াতের সুবিধা ছিল না। কাঁথি থেকে গরুর গাড়িতে অথবা পায়ে হেঁটে জুনপুট যেতে হতো। আমরা 3 জনে খুব ভোর ভোর রওনা হলাম কাঁথি থেকে। ইচ্ছেটা জুনপুটের নির্জন সমুদ্র তীরে ঝাউবনের শোভা দেখব, জেলেদের মাছ ধরা দেখব, আর 2 দিনের ছুটি উপভোগ করে ফিরে আসব কলকাতায়। জুনপুট এখনো ভালো করে গড়ে ওঠেনি। তখনকার অবস্থা তাহলে বোঝো। না ছিল হোটেল, না ছিল থাকার ব্যবস্থা, না কোনো কিছু। জঙ্গলময় একটি গ্রাম ছিল জুনপুট। গ্রাম থেকে সমুদ্র তীরের দূরত্ব ছিল প্রায় 1 মাইল। আমরা কাঁথি থেকে মাইল 5 পায়ে হেঁটে যাওয়ার পর জুনপুটের সমুদ্র তীরে পৌঁছালাম। আমাদের 3 জনেরই ছিল সেই প্রথম সমুদ্র দর্শন। সমুদ্রের বিশাল আকার দেখে আমাদের সে কি আনন্দ। তখন গ্রীষ্মকাল, এলোমেলো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ঢেউয়ের সে কি নাচুনি। তাই দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। সমুদ্র তীরের চঞ্চনে রোদের উত্তাপ এড়াতে আমরা তট সংলগ্ন ঝাউবনে বসে নানা রকম আলোচনা করতে লাগলাম। আমাদের সমস্যা হলো থাকার ব্যাপার নিয়ে।
একটা রাত্রি অন্তত এখানে না থাকলে ঠিক মন ভরবে না। কিন্তু থাকবো কোথায়? কাছে পিঠে থাকার মতো কোনো আশ্রয় স্থান দেখতে পেলাম না। কয়েকজন মাঝি মাল্লা সেখানে ঘোরাফেরা করছিল। তাদের জিজ্ঞেস করতে কেউ কথার উত্তর দিল না আমাদের। একজন শুধু বলল, এখানে কেউ থাকে না বাবু, এখানে থাকার সেরকম কোনো ব্যবস্থাও নেই। আপনারা বরং ওই ওই কাঁটিতেই ফিরে যান। আমার সঙ্গে যে দুজন বন্ধু ছিল তাদের একজনের নাম বিমান, অপরজনের নাম প্রশান্ত। বিমান বলল, দেখুন, আমরা অনেক দূর থেকে এসেছি সমুদ্র দেখব বলে, তা আপনাদের নৌকাতেই আমাদের একটা থাকবার ব্যবস্থা করে দিন না। মাঝি বলল, আমরা সন্ধ্যার আগে এখান থেকে চলে যাব। তাছাড়া বিশ্বাস করুন, এ জায়গা ভালো নয়। কেন কেন, চুরি ডাকাতি হয়? আরে না না, কার কি আশা যা চুরি ডাকাতি হবে? অন্য উপদ্রব হয় এখানে, আপনারা থাকতে পারবেন না, কেউ থাকে না এখানে। অন্য উপদ্রব মানে ভূতের উপদ্রব তো? তাহলে শুনুন, ভূতে আমরা বিশ্বাস করি না, আর ভূত বলে যদি কিছু থাকেও তাহলে আমাদের উপদ্রবেই তারা পালাবে এখান থেকে। মাঝিটা এবার গম্ভীর মুখে আমাদের দিকে তাকালো। তারপর খুব রাগত স্বরে বলল, বাবু, আমার মাথার চুল পেকে গেছে। আপনারা এখনো ছেলে মানুষ, অনেক আশা আশা লোক দেখলুম আমি। ওনাদের সম্বন্ধে একটু ভেবে চিন্তে মন্তব্য করবেন। বুঝতেই পারছি আপনাদের নিয়তি আপনাদের মুখ দিয়ে এইসব বলাচ্ছে। তবু বলছি, শহর বাজারে যা করেন এখানে কোনো রকম কুয়ার তুমি করবার চেষ্টা করবেন না। এ বড় খারাপ জায়গা। বিমান বলল, আচ্ছা বেশ, তো পরীক্ষা হোক, আপনাদের কুসংস্কার বড় না আমাদের সাহস? যা ইচ্ছা করুন, আমি এখানকার ব্যাপার জানি বলে সাবধান করে দিলুম আপনাদের। আর একটু পরেই আমরা পাড়ি দেব সাগর দ্বীপে, কেউ থাকবো না, তখন মরবেন। প্রশান্ত বলল, সাগরদ্বীপ এখান থেকে কত দূর? হ্যাঁ, তা একটু দূর আছে বই কি। বরং বরং চলুন না আপনারা আমাদের গ্রামে। তাই কি পারি? এই ঝাউবনে আজ রাত্রে ভূতের সঙ্গে ডান্স না করে যায় কি করে বলুন? মাঝি আর আমাদের সঙ্গে কোনো কথা না বলে পাশের একটা নৌকোর পাটাতনে উঠে ভাত খেতে বসে গেল। আমরা তখন নিজেদের মনে সমুদ্র সৈকতে ঝিনুক কুড়োতে কুড়োতে দীঘামুখী হয়ে এগিয়ে চললাম। বেশ খানিকটা যাওয়ার পর ঘন ঝাউবনের ভিতর হঠাৎ একটা দোতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটা হাল আমলের নয়, বহু পুরনো, দেখে কোনো রাজবাড়ি বলে মনে হলো। আমি বিমানকে বললাম, ওই দেখ বিমান। বিমান বলল, তাই তো রে, বাড়ি এখানে কোত্থেকে এলো? প্রশান্ত বলল, এগিয়ে চল তো দেখি, যদি এখানে কোথাও একটু থাকবার ব্যবস্থা ম্যানেজ করা যায়। এমন সময় আমাদের পিছন থেকে কে যেন বলে উঠল, ওটা ভূতের বাড়ি। আমরা পিছু ফিরে দেখলাম 12-13 বছরের একটা ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো গায়ের রং, পরনে হাফ প্যান্ট, সাদা সাদা দাঁত বের করে হাসছে। বিমান বলল, তুমি কে বাবা? ঝাউবনের কেলেমানি? তুমি তুমি নিজেই একটা ভূত নও তো? ছেলেটি বলে উঠল, আমার নাম কেলেমানিক নাকি? আমার নাম তো বিশু। তা বিশুই হও আর হিসুই হও, ওই বাড়িটা কাদের? রাজাদের। ও বাড়িতে এখন কেউ থাকে না, ওটাকে সবাই ভূতের বাড়ি বলে। রাত্রে ওখানে কুকুর ডাকে, বন্দুকের শব্দ শুনতে পাওয়া যায়, নাচ গান হয়। বলিস কি রে, এত কিছু হয় এখানে? হ্যাঁ গো হ্যাঁ, মিথ্যে কথা বলছি না। প্রশান্ত বলল, আমরা ওই বাড়িতেই এক রাত্রি থাকতে চাই। কেউ পারে না তো তোমরা, শক্ত মন্দ নয়। কি বলে,
আমার বাবা ওই বাড়ির বাগানের মালি ছিল, বাবাই থাকতে পারে না, আবার ওরা নাকি থাকবে। এই, তুই কখনো থেকেছিস ওই বাড়িতে? আগে বাবার সঙ্গে থেকেছি। আমি বললাম, আমরা যদি এক রাত ওই বাড়িতে থাকি, তোর বাবাকে বলে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবি আমাদের? পারবো, তবে এখানে কেউ থাকে না। যারা থাকে ভূতে তাদের গলা টিপে মেরে ফেলে। বিমান বলল, গুল মারবার জায়গা পাসনি বেটা। কেউ যদি নাই থাকে তো ভূতের গলাটা টেপে কাট তোর। বিশু এই কথার উত্তর দিতে পারল না। প্রশান্ত বলল, এই বাড়িতে থেকে তুই কাউকে মরতে দেখেছিস? মানে না, তবে তবে চল, তোর বাবার কাছেই নিয়ে চল আমাদের। তোর বাবা ব্যবস্থা করে দিলে এই বাড়িতেই আমরা রাত্রিবাস করব আজ। বিশু আমাদের ওর পিছু পিছু আসতে বলে ঝাউবনের বাইরে এলো। তারপর ডান দিকের পথ ধরে কিছুটা এগোতেই দেখা গেল একজন বুড়ো মতো লোক জঙ্গল থেকে ঘাস কেটে থলির বস্তায় পড়ছে। বিশু বুড়োর কাছে গিয়ে কানে কানে কি যেন বলল। বুড়ো তাড়াতাড়ি বস্তা রেখে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ওই রাজবাড়ির বাগানের মালি ছিলেন? আগে হ্যাঁ। আমরা জুনপুট বেড়াতে এসেছি, কিন্তু এখানে কোথাও থাকার জায়গা পাচ্ছি না। আপনি কি পারেন ওই বাড়িটাতে আমাদের এক রাত্রি থাকার ব্যবস্থা করে দিতে? কেন পারবো না, বাড়ির চাবি তো আমার কাছেই থাকে। তবে তবে কি জানেন, ও বাড়িতে থাকাটা আপনাদের উচিত হবে না। ওটা ওটা ভূতের বাড়ি। ও বাড়িতে কেউ এক রাত থাকলে সে পাগল হয়ে যায়। আচ্ছা, ওই বাড়িতে থেকে পাগল হয়ে গেছে এমন কাউকে আপনি দেখাতে পারেন? না। তবে মিথ্যে ভয় দেখাচ্ছেন কেন? তা আমি কি বলি বাবু, আপনারা আপনারা বরং কাঁথিতেই ফিরে যান, এখানে রাত্রিবাস করবেন না। প্রশান্ত বলল, কেন? ওখানে কোনো গোপন দলের আড্ডা হয় বোধ হয়। না বাবু, ওসব কিছু নয়। গভীর রাতে ও বাড়িতে আলো জ্বলে, নাচ গান হয়, বন্দুকের শব্দ শোনা যায়। গোষ্ঠীর মাথা হয়। তবে হ্যাঁ, তুমি চাবি দিলে আজ রাত্রে ও বাড়িতে সত্যিই আলো জ্বলবে, নাচ গান হবে। বন্দুকের আওয়াজ অবশ্য শোনাতে পারবো না। আর এও দেখে রেখো, এই শেষ রাত আমরা তিনজনে আজ সারা রাত ধরে এমন ভূতের নাচ নাচবো যে আর কখনো ওই বাড়িতে ভূতের উপদ্রবই হবে না। হ্যাঁ, ঠিক আছে, এক মিনিট দাঁড়ান আপনারা। বলে হন হন করে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। একটু পরেই ফিরে এলো একটা চাবির গোছা নিয়ে। বলল, এই নিন চাবি। তা কাল কখন ফিরবেন আপনারা? তা ধরুন ভোরবেলা। ঠিক আছে ঠিক আছে, আমি তো এখানেই থাকবো, আর না থাকি বিশু থাকবে। চাবিগুলো মনে করে ফেরত দিয়ে যাবেন কিন্তু। আর হ্যাঁ, আর একটা কথা, ঘরের জিনিসপত্রে দয়া করে হাত দেবেন না, আর বাগানের কোনো ফুল ছুঁড়বেন না, এই বলে রাখলাম। না না, ওসব কিছু করব না আমরা। আচ্ছা, এখন তো বেলা প্রায় 11টা বাজে। এখানে খাওয়া দাওয়ার কিছু কি ব্যবস্থা করা যায়? এক কাজ করুন, আপনারা বরং গ্রামে চলে যান। কোনো বাড়িতে টাকা পয়সা দিয়ে দিলে ওরাই রেঁধে বেড়ে দেবেক্ষণ। আর হ্যাঁ, ফেরার সময় একটা হারকিন চেয়ে আনবেন মনে করে। আমাদের কাছে মোমবাতি আছে। তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আমি চলি তাহলে। আপনারা একটু সাবধানে থাকবেন, কেমন? আমরা চাবির গোছাটা সঙ্গে নিয়েই প্রথমে চলে গেলাম জুনপুট গ্রামে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে এবং রাতের আহার সংগ্রহ করতে। যাওয়ার সময় দেখলাম সেই মাঝিরা তখন নোঙর খুলে সাগরদ্বীপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা তাদের যাত্রাপথের দিকে চেয়ে থাকলেও তারা কিন্তু ফিরেও তাকালো না আমাদের দিকে। গ্রামে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে রাতের জন্য কিছু মুড়ি আর রসগোল্লা নিয়ে আবার সমুদ্র সৈকতে ফিরে এলাম।
সমুদ্র এখন আরও অশান্ত, আরও উত্তাল। যত জোরে হাওয়া বইছে সমুদ্র ততই ফুলছে। আমরা বালুচরের গা ঘেঁষে ঝাউবনে ঢুকলাম। বিশু আমাদের দেখেই ছুটে এলো। তারপর আমাদের আগে আগে চলতে লাগলো সে। আমি বললাম, কী রে বেটা, বেশ তো মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছিস, ভয় করছে না? ভয় করবে কেন, আপনারা তো আছেন। তাছাড়া দিনের বেলা ওখানে কিছু হয় না, ভূত আছে রাত্রিবেলা। তোরা দিনের বেলা ঢুকিস ওখানে? আমরা কোনো সময় ঢুকি না। যাই হোক, আমরা সেই পুরনো রাজবাড়ির সামনে এসে দাঁড়ালাম। বড় পাঁচিল দিয়ে ঘেরা মস্ত দোতলা বাড়ি। গেটের তালাটার অবস্থা দেখে মনে হলো বেশ কয়েক বছর খোলা হয়নি এর দরজা। আমরা বহু কষ্টে তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘন ঘাস ও আগাছায় ভরে আছে চারদিক, আর চাঁপা, গন্ধরাজ, ম্যাগনোলিয়ার গন্ধে ম ম করছে। আমরা ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম। বাড়িটা বাইরে যেমন পোড়ো বলে মনে হয়, ভেতর কিন্তু তা নয়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হলো দিন কতক আগে বুঝি কেউ এসে এখানে থেকে গেছে। আমরা নিচের তলা থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। নিচে ওপর মিলিয়ে মোট 10খানা ঘর রয়েছে বাড়িতে, বড় বড় ঘর। মাঝখানে একটা হল ঘর। বিশু বলল, এটা রাজা বাবুদের জলসা ঘর। এই ঘর থেকেই তাহলে গান বাজনার আওয়াজ শোনা যায়। হ্যাঁ, এই ঘরটি ছাড়া প্রায় সব ঘরই খাট, আলমারি এবং নানা রকম দামি জিনিস দিয়ে সাজানো। খাটের ওপর পুরু গদি, দুধ সাদা বেডশিট দিয়ে ঢাকা, যেন এইমাত্র কেউ পেতে রেখে গেছে। কোথাও এতটুকু ধুলোর আস্তরণ নেই। বিমান বলল, রহস্যটা বুঝতে পারছিস? আসলে ভূত টুত কিছু নয়, এই বাড়ির রীতিমতো গোপনে ব্যবহার করা হয়। আর গ্রামের লোকেরা ভাবে ভূতের উপদ্রব হচ্ছে। আপনারা বিশ্বাস করছেন না তো? থাকো না রাত্রিবেলা, তারপর বুঝবে। ভূত যদি থাকে তাহলে আমাদের সঙ্গে দেখা হবেই। আমরা আজ সারা রাত ধরে ওই ভূতেদের সঙ্গেই এই জলসা ঘরে নাচ গান করব। আর তারপর কাল সকাল হলেই ভূতগুলোকে ধরে সোজা নিয়ে যাব তোদের গ্রামে। তুই আমাদের সঙ্গে থাকবি বিশু? তাহলে দেখবি ভূতগুলোকে কিরকম জব্দ করবো আজ। না বাবা, দরকার নেই। তুই থাকলে হতো কি, তোকে দেখেই ভূতে পালাতো। যা কালো তুই, ভূতেরা বোধহয় তোর থেকেও ভরসা, বুঝলি? ভূত এলেই আমরা তোকে দেখিয়ে বলতাম, এই দেখ তোদের বাচ্চাকে আমরা ধরে রেখেছি। কি বলিস? না না, এ বাড়িতে কিছুতেই থাকবো না। আমরা খাবারগুলো ঘরের ভেতর রেখে ওয়াটার বোতলটা দেওয়ালের হুকে ঝুলিয়ে আবার চললাম সমুদ্র তীরে। কেননা সন্ধে হতে এখন অনেক দেরি। কি করব অতক্ষণ ওই বাড়িতে চুপচাপ বসে থেকে? বিশেষ করে সারাটা রাত যখন ওই বাড়িতেই থাকতে হবে আমাদের। তার চেয়ে সি বিচে গিয়ে একটু ঘুরে বেড়ালে সমুদ্রের অনেক নতুন নতুন রূপ দেখতে পাবো। ঝাউবনে ঝাউয়ের হাহাকার শুনতে পাবো। আসলে সমুদ্র দর্শনের জন্যই তো আমাদের এখানে আসা। সমুদ্রে এখন ভাটার টান। জল যত সরে যাচ্ছে ততই বিভিন্ন রকমের ঝিনুকের খোলার বহর দেখা যাচ্ছে। আমরা কাড়াকাড়ি করে সেই সব ঝিনুক কুড়োতে লাগলাম। এমন সময় দেখি আমাদের অদূরেই সেই নির্জন বালুচরে এক সুন্দরী মহিলা নিজের মনেই ঝিনুক কুড়িয়ে চলেছেন। দেখে বেশ বড় ঘরের বউ বলেই মনে হলো। এই মহিলা এখানে এলেন কোত্থেকে? হঠাৎ ঝাউবনের ভিতর থেকে এক স্মার্ট যুবককে বেরিয়ে আসতে দেখলাম। তিনি আমাদের দেখে দূর থেকেই বললেন, এই যে ভাইরা শুনছেন,
হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ। যাক, মহিলা তাহলে একা নন। আমরা তার দিকে এগিয়ে গেলাম। যুবক আমাদের দিকে তাকিয়ে সহাস্যে বললেন, আপনারা কি তারাই নাকি মশাই? কারা? মানে যারা নাকি ওই ভূতের বাড়িতে রাত কাটাতে চান? ও আগে হ্যাঁ। আপনারা কি সত্যি ও বাড়িতে মানে থাকবেন? তাছাড়া উপায় কি বলুন? এখানে সমুদ্রের ধারে ওই বাড়িটা ছাড়া আর তো রাত্রিবাসের উপযোগী কিছুই দেখছি না। এখন গ্রীষ্মকাল, ইচ্ছে করলে আমরা এই ঝাউবনে বা বালির চড়াতেই রাত কাটাতে পারতাম। তবে ভয়টা তো ভূতের নয়, ধরুন যদি সাপে কামড়ায়, সাপকে ভয় করি, তাই সাহসে ভর করে ওই বাড়িতেই রাত কাটাবো আমরা। তাছাড়া এও একটা অ্যাডভেঞ্চার। ভূতের গল্প শুনেছি অনেক, কিন্তু ভূতকে চাক্ষুষ কখনো দেখিনি, তাই জেদের বসে থাকছি ওই বাড়িতে। ভূত যদি থেকেও থাকে, এই সুযোগে তার দর্শনটা পেয়ে যাব, কি বলেন? যুবক উৎসাহিত হয়ে বললেন, তাহলে ভাই একটা কথা বলবো, কিছু মনে করবেন না। হ্যাঁ বলুন। আজ রাত্রে ওই বাড়িতে আমাদেরকেও আপনাদের সঙ্গী করে নেবেন? সে কি, ভয় করবে না আপনাদের? আমরা দুজনে হলে ভয় করতো, কিন্তু আপনারা যখন আছেন তখন ভয় কি? আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বললাম, দেখুন, যতই সাহসে ভর করে থাকি না কেন, তবু আমরা তিনজন। আপনাদের পেয়ে আমাদের বুকে বল এলো। আর কিছু না হোক, সারা রাত গল্প করেও তো কাটাতে পারবো। যুবক অদূরে ঝিনুক কুড়োতে ব্যস্ত থাকা মহিলাকে ডাকলেন। হ্যাঁ, এই দাঁড়ান। সাথী, সাথী, একবার শুনে যাও তো, তাড়াতাড়ি এসো। মহিলা এক কোঁচর ঝিনুক নিয়ে এগিয়ে এলেন। এরাই সেই তিনজন যারা ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছেন। আমি এদের রাজি করিয়েছি আমাদের সঙ্গে নিতে। অজস্র ধন্যবাদ। আপনার ভয় করবে না? না ভাই, অত আমার ভূতের ভয় নেই। বিশেষ করে আপনাদের মতো ভাইদের সঙ্গে পেলে আমি 1 রাত কেন 10 রাত ও বাড়িতে কাটাতে পারি। খুব ভালো হলো। আমরা অবশ্য কাল সকালেই কাঁথি চলে যাব, কিন্তু আমরা যে ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছি, এই কথা কে বলল আপনাদের? সবাই বলেছে, সবাই জেনে গেছে আপনারা আজ ওই বাড়ির অতিথি। এমন সময় বিশু এলো ছুটতে ছুটতে। আমি বলেছি। অদূরে মালিবুড়োকেও দেখা গেল। মালিবুড়ো ঘাসের বোঝা মাথায় নিয়ে কাছে এসে বলল, এই তো এনাদের সঙ্গে দেখা হয়ে গেছে দেখছি, তা ভালোই হয়েছে। দল বেঁধে থাকুন। তবে তবে আমি এখনো বলছি, যা করছেন ঠিক করছেন না। সূর্য তখন অস্ত গেল। মালিবুড়ো বলল, যান, একান্তই যখন যাবেন তখন তখন এই বেলায় চলে যান, আর বেশি দেরি করবেন না। বাবা বাবা, আমি যাবো ওদের সঙ্গে। মালিবুড়ো লাফিয়ে উঠল। খবরদার, ও বাড়িতে কেউ যায়? তুই যদি যাস তাহলে আমার সাথে যেতে আপত্তি কি? আচ্ছা, কেন আপনারা অহেতুক ভয় পেয়ে এত ভীত হচ্ছেন বলুন তো? কবে কি হয়েছে কে জানে। আমরা এতজন যখন আছি তখন ভয় কিসের? আমাদের সঙ্গে একটা মহিলা রয়েছেন, তিনি ভয় পাচ্ছেন না, আর আপনি ভয় অস্থির হয়ে যাচ্ছেন। আপনি নিজেই একটা রাত থেকেই দেখুন না, তাহলেই প্রমাণ হয়ে যাবে ভূত আছে কি নেই। কিন্তু বাবু, ওই বাড়ির ভিতর থেকে গান বাজনার আওয়াজ আমি আমার নিজের কানে শুনেছি। কি একটা কুকুর কি সাংঘাতিক রকমের চিৎকার করে ডেকে ওঠে, আর রাতের অন্ধকারে ওই বাড়ির ভেতর থেকে আলো জ্বলে। সেই জন্যই তো বলছি, আজ রাত্রিরে আমাদের সঙ্গে থেকে আপনি নিজের চোখেই দেখে আসবেন ওখানে কি হয় না হয়। আবার ওই বাড়িতে আপনারা আমাদের ঢোকাবেন? ঠিক আছে, আপনারা যান, আমরা খাওয়া দাওয়া সেরে শোয়ার সময় যাবো। যাক, পথে এসেছেন দেখছি। ভূত থাকলেও ভূতে আপনার করবেটা কি শুনি? গলা টিপে মেরে ফেলবে, এই তো। যদি মেরেই ফেলে তাতেই বা হয়েছেটা কি? বলি, বয়স তো যথেষ্ট হলো, আর কদিন বাঁচবেন? আচ্ছা আচ্ছা, যান যান যান, তাড়াতাড়ি যান। আর হ্যাঁ, ফটকটা খোলা রাখবেন মনে করে।
আমরা সময় মতো চলে যাব। মালিবুড়োকে বিদায় দিয়ে আমরা 5 জনে ঝাউবনের ভিতরে সেই পোড়ো বাড়িতে এসে ঢুকলাম। সঙ্গে টর্চ ছিল। টর্চের আলোয় পথ দেখে দোতলায় উঠে পাশাপাশি 2টো ঘর নিয়ে নিলাম আমরা। বাতি জ্বালালাম। মহিলা তো ঘর দেখে দারুণ খুশি। এমন চমৎকার ঘর, খাট বিছানা, রাজবাড়ি একটা। আর এরা বলে কিনা ভূতের বাড়ি। আমার তো মনে হচ্ছে সারা জীবন এইখানেই থেকে যাই। সত্যি কি সংস্কার বলুন তো মানুষের, হ্যাঁ? এরপর আমরা গোটা বাড়িতে প্রায় দাপিয়ে বেড়ালাম। তারপর সিঁড়ির দরজা খুলে সবাই মিলে ছাদে গেলাম। আহ, কি শান্তি! মাথার ওপর নক্ষত্র খচিত কালো আকাশ। আমি রাতের নীরবতা ভেঙে হঠাৎ চেঁচিয়ে বললাম, ভূত বাবাজি, আমরা আজ রাত্রে আপনাদের অতিথি। আপনারা কোথায়? মহিলা খিলখিল করে হেসে জোরে উত্তর দিলেন, সারা দেব না। আমি হাসতে হাসতে চেঁচিয়ে বললাম, তাহা বললে কি হয়, বলুন না কোথায়। মহিলা হেসে লুটোপুটি খেতে খেতেই উত্তর দিলেন, আমি এইখানে আপনাদের সামনে। আপনার নামটা জানাবেন দয়া করে। হ্যাঁ, আমার নাম স্বাতী। যুবকও অমনি হাসতে হাসতে বললেন, আর আমার নামটাও জেনে নিন, আমার নাম অরুণ কুমার। এবার আমরা সকলেই হো হো করে হেসে গড়িয়ে পড়লাম। আমি বললাম, যাক, আজ রাত্রে আমরাই তাহলে ভূতের ভূমিকায় অভিনয় করব। যুবক অর্থাৎ অরুণ কুমার বললেন, সত্যি আপনাদের পেয়ে যে কি ভালো লাগছে আমাদের, না হলে আমরা দুজন তো হাঁপিয়ে উঠেছিলাম। চলুন, বেশি রাত করে আর লাভ নেই, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমাদের টিফিন ক্যারিয়ারে ভর্তি লুচি আর মাংস আছে। আমরাও মুড়ি মিষ্টি নিয়ে এসেছি। সাথীদি ঠোঁট উল্টে বললেন, এরা মুড়ি কে খাবে? মুড়ি আমি খেতে পারি না। তার চেয়ে মিষ্টিগুলো বরং কাজে লাগান। আপনারা বসুন, আমি টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসছি। না না সাথীদি, একলা যাবেন না, কাউকে সঙ্গে নিয়ে যান। প্রশান্ত, তুই বরং যা। কোনো দরকার নেই, এত ভূতের ভয় করি না আমি। তা বলছিলাম কি, আপনাদের সঙ্গে খাবার জল আছে তো? হুম, আছে আছে। আমাদের ঘরে দেওয়ালের হুকে ওয়াটার বটলটা ঝুলিয়ে রেখে এসেছি। সাথীদি সিঁড়ির দরজার কাছে যেতেই আমি আবার বাধা দিলাম, শুনুন, একলা যাবেন না কিন্তু। আমি একলাই যাব। আমি অরুণ কুমারকে বললাম, দাদা, ওর কথা শুনবেন না, আপনি বরং ওর সঙ্গে যান। বলা তো যায় না, যদি কিছু দেখে ভয় টয় পান। বলে সাথীদির সঙ্গে চলে গেলেন। একটু পরেই সব কিছু নিয়ে উপরে উঠে এলেন ওরা। তারপর ছাদে বসে বেশ জুত করে লুচি, মাংস আর রসগোল্লা খেলাম। খেয়ে জলটল খেয়ে ঘড়ি দেখলাম রাত 12টা। সাথীদি বললেন, আর ছাদে নয়, এবার নিচে চলুন। ওহ, কি আনন্দের দিন আজ! আমার চোখে তো একটুও ঘুম আসছে না। চলুন, এবার আমরাই সারা রাত ধরে গান গেয়ে চেঁচিয়ে হল্লা করে ভূতের উপদ্রব করি। এমন উপদ্রব করবো যে ভূত বলে যদি কিছু থাকেও, তারাও ভয় পালাবে। বিমান বলল, ঠিক কথা। আমরা যেই উঠতে যাব অমনি কোথা থেকে একটা কেঁদো কুকুর এসে হাজির হলো সেখানে। সাথীদি লাফিয়ে উঠলেন, ওমা, এ কি, এখানে কুকুর এলো কোথা থেকে? কুকুরটা তখন সাথীদির পায়ের কাছে এসে লুটোপুটি খেতে লাগলো। প্রশান্ত বলল, এই হচ্ছে তাহলে পোড়ো বাড়ির ভূত। রাত্রিবেলা চেঁচাবে আর লোকে ভাববে ভূতে ডাকাডাকি করছে। এইবার কুকুরটা সাথীদিকে ছেড়ে আমাদের এঁটো পাতগুলোর উপর লাফিয়ে পড়ল। তারপর কড়মড় করে মাংসের হাড়গুলো খেতে লাগলো চিবিয়ে।
আমরা কুকুরটাকে ছাদে রেখেই সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এলাম। নেমে এসেই দেখি আমাদের ঘরের পাশে মালি বুড়ো আর বিশু চুপচাপ বসে আছে। সাথীদি বললেন, এই তোমরা এখানে কেন? যাও নিচের ঘরে যাও, এখানে আমরা শোবো, হল্লা করব, সারা রাত ঘুমোতে পারবে না তোমরা। আমি বুড়ো মালিকে বললাম, হ্যাঁ সাথীদি ঠিকই বলেছেন, তোমরা নিচের ঘরেই যাও বুঝলে, নইলে আমাদের দাপাদাপিতে তোমরা অস্থির হয়ে উঠবে। কী রে বেটা, কেমন বুঝছিস? বিশু হেসে বলল, আপনারা শহরের লোক, সাহস আছে আপনাদের। যা এবার নিচের ঘরে গিয়ে আরাম করে ঘুমোগে যা, ভয় পেলে ডাকিস কেমন? আচ্ছা, জলসাঘরের দরজা খুললো কে? আমরা খুলেছি। ওটা এক্ষুনি বন্ধ করে দিন। থাক না খোলা, আজ রাত্রে আমরাই যদি এখানে গান বাজনা করি। মালি বুড়ো সাথীদির কথার উত্তর না দিয়ে বলল, আপনারা বুঝতে পারছেন না, এই ঘর অভিশপ্ত, এ ঘরের দরজা খুলবেন না। কোনো রকমে রাতটা কাটিয়ে চলে যান এখান থেকে। না, আজ আর কোনো ঘরই বন্ধ নয়, সব ঘরের দরজাই খুলে দেব আমরা। এই বাড়ির অভিশাপ আজ আমরা কাটাবই। আপনাদের থাকতে দেওয়াটাই ভুল হয়েছিল আমার। ঠিক আছে, যা ভালো বোঝেন তাই করুন বলে মালি বুড়ো বিশুকে নিয়ে চলে গেল। ওরা চলে গেলে আমরা কেউ আর শোয়ার ঘরে না ঢুকে জলসা ঘরে ঢুকলাম। বিমান রসিকতা করে বলল, এই তাহলে জলসা ঘর। এই ঘরে একসময় নাচ গানের ফোয়ারা ছুটত, তা যারা সেসব করতে তারা কোথায় লুকোলে বাবারা? শোনাও না তোমাদের একটু গান বাজনা। হ্যাঁ ঠিক কথা, এই পুরো বাড়িতে আমরা যাদের অতিথি হয়ে এসেছি তারা কেন আমাদের সঙ্গে এইরকম করছে? যা হোক শোনানো উচিত। প্রশান্ত বলল, এই যে যদি কেউ অশরীরী থেকে থাকো এই বাড়িতে, তাহলে আমি এই 1, 2, 3 বলছি, 3 বলার সঙ্গে সঙ্গেই সাড়া দেবে, নইলে জানবো এখানে কেউ নেই, সব ভাঁওতা। বলেই প্রশান্ত হাঁক দিল, 1, 2, 3। কিন্তু না, কোনো সাড়া শব্দই কোথাও থেকে এলো না। তাহলে আমরাই শুরু করি। আজ রাতে এই জলসাঘর আবার ভরে উঠুক গানে গানে। আমি যে চল। একটা বাংলা সিনেমার গান দিয়ে শুরু হলো। প্রথম লাইনটা প্রশান্ত ধরতেই সুরে সুর মিলিয়ে আমি কণ্ঠ দিলাম। তারপর বিমানের দেখা দেখি সাথী দিয়েও সুরেলা গলায় গান ধরল। অরুণবাবুও চুপ করে রইলেন না, সব কটা কণ্ঠ একত্রিত হয়ে জলসা ঘর ভরিয়ে তুলল একেবারে। গান শেষ হলে আমরা হো হো করে হেসে লুটিয়ে পড়লাম। রাত তখন 1টা। আর কি, এবার শুয়ে পড়া যাক। সাথীদি অবাক হয়ে বললেন, ও মা, শুভ কি? শোয়ার পরে যদি চুপি চুপি ভূতেরা আসে? আজ কোনো শোয়াটোয়া নয়, আজ শুধু রাত জেগে ভূতের জন্য অপেক্ষা করা। ঠিক, শুলেই গোলমাল। তার চেয়ে আমি বলি কি সাদিদি, আপনি একটা গান ধরুন, খুব ভালো গলা আপনার। একা একা কি শুধু গলায় গান হয়? বেশ হতো যদি একটা হারমোনিয়াম থাকতো। অরুণবাবু বললেন, আরে এই তো ঘরের কোণে একটা হারমোনিয়াম রয়েছে দেখছি। কবেকার পুরনো, ওতে আওয়াজ বেরোবে। বলে হারমোনিয়ামটা কাছে টেনে রিডগুলো টিপে দেখতেই সুরে সুরে ঘর ভরে গেল। হঠাৎ বিছে কামড়ালে যেমন হয় ঠিক সেইভাবে লাফিয়ে উঠলেন সাথীদি। আমার সারা গা চলে যাচ্ছে কেন? অরুণবাবু উঠে গিয়ে সাথীদিকে ধরলেন। না না না, ও কিছু নয়। কি কষ্ট হচ্ছে? কি কষ্ট? আসলে সারাদিন ঘোরাঘুরি করেছো, রাত জেগে হই হল্লা করছো, একটু শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। সাথী একটু শুয়ে থাকো। কিন্তু বললেই কি হয়,
সাথীদির গলা থেকে একটা চাপা আর্তস্বর বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। গোটা ঘর ভরে গেল অন্ধকারে। বাইরে চাঁপা গাছের ডালে একটা নিশাচর পাখি ডাকল। হঠাৎ ফুলের গন্ধে ভরা এক ঝলক মিষ্টি বাতাস বয়ে গেল আমাদের শরীরের উপর দিয়ে। পরক্ষণেই আলোয় ভরে উঠল গোটা ঘর। কিন্তু কিন্তু এ কি দেখছি আমরা? দেখলাম জলসা ঘরের মাঝখানে সলমাচুমকির পোশাক পরে রাজনর্তকীর সাজে সজ্জিতা হয়ে দাঁড়িয়ে আছেন সাথীদি। আমাদের দিকে চেয়ে মিষ্টি হাসছেন। মাথার ওপর ঝাল লণ্ঠনের আলোর বন্যা বইছে। একপাশে তাকিয়ায় ঠেস দিয়ে রাজ পোশাক পরে সুরাপাত্র হাতে অরুণ কুমার। যেন রূপলি পর্দার কোনো ছায়াছবির দৃশ্য দেখছি আমরা। সাথীদি আমাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়েই পায়ের ঘুঙুর বাজিয়ে হাতে তাল দিলেন। অমনি নেপথ্যে এক সুরেলা হারমোনিয়াম দ্রুত লয়ে বেজে উঠল। সেই সুরে সুর মিলিয়ে ওস্তাদি গানের সঙ্গে জ্বলতে উঠল তবলার লহরা। তারপর ত্রিতাল ঠেকার তালে তালে শুরু হলো নাচের ঘূর্ণি। আমরা বিস্মিত, বিমূঢ়, স্তব্ধ। হঠাৎ সেই নাচ গানের মাঝখানে চেঁচিয়ে উঠলেন অরুণ কুমার। তোমাকে কে এখানে আসতে বলেছে? বন্ধ করো এই গান, নাচ থামাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি ঘরের বউ হয়ে না, শুনতেই হবে তোমাকে। আজ আমি সারা রাত ধরে নাচবো, গাইবো। আমাকে নাচতে দাও, আমাকে গাইতে দাও। খবরদার বলছি, আমার কথা অমান্য করার পরিণাম কি জানো? জানি, তুমি আমাকে গুলি করে মারবে। এই তো, মারো মারো আমাকে, দেখবো তোমার বন্দুকে কত গুলি আছে। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বলার সঙ্গে সঙ্গেই অরুণ কুমার উঠে দাঁড়ালেন। তারপর দেওয়ালে আটকানো বন্দুকটা নিয়ে এসেই উঁচিয়ে ধরলেন সাথীদির দিকে। আমরা চিৎকার করে উঠলাম, আরে 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 কি করছেন, কি করছেন? থামুন থামুন, আরে আপনি কি সত্যি সত্যি গুলি করে মারবেন নাকি? সরে যাও, সরে যাও তোমরা, ওকে আমি শেষ করে দেব। ততক্ষণে বন্দুকের গুলি ছুটে গেছে। সাথীদির বুক রক্তে ভেসে গেল। সাথীদি মেঝে লুটিয়ে পড়লেন। বন্দুকের শব্দ শোনা মাত্র ছাদের ওপর একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। হঠাৎ দেখা গেল কুকুরটা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল সাথীদির ওপর। এ কি করে সম্ভব? এ তো সেই কুকুরটা যেটাকে আমরা ছাদে রেখে সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এসেছি। আবার গর্জে উঠল বন্দুক। কুকুরটা যন্ত্রণায় কোকিয়ে স্থির হয়ে গেল। অরুণ কুমার হঠাৎ সাথীদির দিকে ঝুঁকে পড়ে বললেন, কি করলাম আমি? আমি কি সত্যি মেরে ফেললাম তোমাকে? সাথী, সাথী তুমি কথা বলছো না কেন? সাথী, সাথী! এই সব চেঁচামেচি আর বন্দুকের শব্দ শুনে মালি বুড়ো ও বিশু ছুটে এসেছে ওপরে। ভয়ে বিবর্ণ মুখে দরজার একপাশে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ওরা। মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত সাথীদির দিকে চেয়ে চোখের পাতা ফেলতেই যেন ওরা ভুলে গেছে। অরুণ কুমার চোখ লাল করে বললেন, তোরা এখানে কেন? কি চাই তোদের? মজা দিতে এসেছিস? আতঙ্কে থমথম করছে ওদের মুখ। মালি বুড়ো কাঁপা কাঁপা গলায় বলল,
এ কি করলেন দাদাবাবু? আপনি আপনি সত্যি সত্যি মেরে ফেললেন বৌদিমণিকে? স্টপ ইউর ওয়ার্ড ননসেন্স! তোদেরকেও আমি গুলি করে মারবো। এই বাড়ির একটি প্রাণীকেও জীবিত রাখবো না আমি। যেমন করে সাথীকে মেরেছি ঠিক সেইভাবে তোদেরকেও মারবো। মালি বুড়ো আর বিশু তখন চোখের পলকে ছুটে পালালো সেখান থেকে। অরুণ কুমার বন্দুক উঁচিয়ে তাড়া করলেন ওদের। কোথায় পালাবি বাছা? আমরা বিস্মিত, বিমূঢ়। কি যে হচ্ছে, কেন হচ্ছে, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না তার। তবু আমরা ছুটলাম ওদের পিছু পিছু। যে করেই হোক এই হত্যালীলা বন্ধ করতেই হবে। বিমান বলল, কি হচ্ছে অরুণবাবু? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনি জানেন খেয়ালের বসে কি কাণ্ড করেছেন আপনি? আমরা যে সবাই একদার থেকে অ্যারেস্ট হয়ে যাব অরুণবাবু। অরুণ কুমার তখন বারান্দার কাছে ছুটে গেছেন। বিশু এক লাফে গেট পার হয়ে গেল, কিন্তু মালি বুড়ো পারল না। যেই না গেটের কাছে আসা, অমনি উপর থেকে শব্দ হলো। মালি বুড়োর দেহটা ছিটকে পড়ল একটা ম্যাগনোলিয়ার গাছের কাছে। কে জানে, হয়তো এই গাছটা মালি বুড়োই একদিন যত্ন করে বসিয়েছিল নিজের হাতে। অরুণ কুমার এবার তরতরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আমরাও নামলাম ওর পিছু পিছু। অরুণ কুমার গেট পেরিয়ে ছুটে চললেন ঝাউবনের দিকে। আমরাও ছুটছি। ওই তো বিশু, সেও ছুটছে প্রাণের দায়ে। ওকে বাঁচাতেই হবে। অরুণ কুমারের বন্দুক আবার গর্জে উঠল। অসহায় বিশুর কাতর আর্তনাদ শোনা গেল। অরুণবাবু ছুটে বিশুর কাছে গিয়ে ঝুঁকে পড়ে একবার দেখলেন ওকে। তারপর ওর বুকে একটা পা রেখে অল্প একটু চাপ দিয়ে আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, শেষ শেষ হয়ে গেছে, শেষ। আর একটি মাত্র গুলি অবশিষ্ট আছে। সেটা আমি নিজের জন্য রাখলাম। আপনারা ছেলে মানুষ, তার উপর আমাদের অতিথি, সেই জন্যই কিছু বললাম না। তবে ভবিষ্যতে এই বাড়িতে আর কখনো রাত্রিবাস করার চেষ্টা করবেন না। যান, চলে যান, যান, যান। আমরা অতি কষ্টে সেখান থেকে পালিয়ে বাঁচলাম। ভোরবেলা গ্রামে পৌঁছে শুনলাম গতকাল আমরা বিশু, মালিবুড়ো, সাতিলেখা ও অরুণ কুমার নামে যাদের দেখেছি তারা কেউ জীবিত নয়। 1930 সালের এক ভয়ঙ্কর রাতে কি এক অজ্ঞাত কারণে ওরা নাকি ওভাবেই মারা গিয়েছিল। শেষ হলো আজকের গল্প। কি ভয়ঙ্কর রাত। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।